সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি প্রত্যাশা এবং বাস্তবতা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। জনাব মনজিল মোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম প্রত্যাশা এবং বাস্তবতা আজকে আলোচনার বিষয় রেখেছি। বিএনপি নেতৃত্বাধীন সরকার তার যাত্রা শুরু করেছে এবং যেহেতু দীর্ঘদিন পরে একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সেটি নিয়ে মানুষের প্রত্যাশা বা মানুষের ভেতরে সেই রাজনৈতিক দলটি বা সরকারের প্রতি তাদের মানে প্রত্যাশা অনেক বেশি এবং এই প্রতিশ্রুতি এবং প্রত্যাশার সাথে যে বাস্তবতা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, মূলত সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা জানি যে বিএনপির নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় রয়েছে। ভোটের সময় কিংবা প্রচারণার সময় বিএনপির পক্ষ থেকে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছে, 31 দফাও দেওয়া হয়েছে এবং বিএনপি এরই মধ্যে 180 দিনের একটি কর্মপরিকল্পনাও ঘোষণা করেছে। আমি একটু জানতে চাই বা শুরুতেই মানে একটা চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে এই সরকারকে তার যাত্রা শুরু করতে হয়েছে। মনজিল মোরশেদ, আপনার কাছে জানতে চাই এই চ্যালেঞ্জগুলো মানে উতরে উঠতে বিএনপিকে আসলে তো বেশ কষ্টই করতে হবে বলে আপনার মনে হয়, বা কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, প্রথমত হলো যে আমাদের যে পরিবর্তনটা আসলো সেই পরিবর্তনটা কিন্তু 5ই আগস্টের পরিবর্তনের পরে যে একটা অনির্বাচিত সরকার ছিল তারা দীর্ঘদিন থাকার কারণে দেশের যে একটা অগ্রগতি সে জায়গাটা কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল এবং অনেক অনেক জায়গায় অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। অর্থনীতি ধসে পড়েছে, তারপরে আপনার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে আমাদের যে শ্রম শক্তি পাঠানোর সুযোগ সেটা বন্ধ হয়ে গেছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা মব কালচার সৃষ্টি হয়েছে, রুল অফ ল ভেঙে পড়েছে। মোটামুটি এক কথায় বলতে পারেন যে রাষ্ট্রের সব দিক থেকেই আমি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ ব্যাংকের ওই গভর্নর ছাড়া আর অন্য কোনো সাকসেস তেমন কিছু আছে দেখে আমার মনে হয় না। তো সেদিক থেকে ওইটা একটা সাকসেস তারা বলতে পারে, সেটা হলো যে তারা যাদের বিরুদ্ধে বিচার করার কথা বলছিল সেই বিচারে অনেক ফাঁসি টেসি দিয়ে ফেলছে। ওইটা তাদের দৃষ্টিতে একটা সাকসেস, যেহেতু এটা খুব স্বল্প সময় হয়েছে। এর আগে যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে অনেক সময় 2 বছর লেগেছিল বিচার করতে, আর ওনারা 2 মাসের মধ্যে সেই বিচারটা শেষ করে দিয়েছেন। ওইটা এক ধরনের সাকসেস তাদের দৃষ্টিতে হতে পারে। তো যাই হোক, আমি যে হল আপনার যে আলোচ্য সূচি যেটা প্রত্যাশা এবং আপনার তার সঙ্গে হলো জনগণের যে বাস্তবতা সেইটির ব্যাপারে যদি আলোচনা করতে বলেন, প্রথমেই আমি বলবো যে আগে আমি বলেছি চ্যালেঞ্জ কিন্তু অনেক, তবে চ্যালেঞ্জ অনেক থাকলেও এই যে বিজয়টা, বিশেষ করে আপনার 2/3 মেজরিটি, এটি তাদেরকে একটা শক্তি দিচ্ছে। কারণ আপনি যদি ধরেন নিজের অবস্থান সম্পর্কে যদি একটু দুর্বলতা থাকতো, দোদুল্যমানতা থাকতো, তাহলে কিন্তু অনেক কিছু করতে তারা সাহস পেত না। কিন্তু যেহেতু 2/3 মেজরিটি আছে, যে কোনো সময় তারা সংবিধান পরিবর্তন করতে পারবে এবং জনগণ তাদের সাথে রায় দিয়েছেন। তো এখন রায় নিয়ে অবশ্য নির্বাচন নিয়ে কিন্তু জামাতে ইসলাম এনসিপিরা আবার অন্য বক্তব্য দিয়েছে, নির্বাচনের কারচুপি অমুক সমুক অনেক কথা বলা হয়েছে, যে ওগুলোকে যদি আমরা ইগনোরও করি তারপরে বলবো যে নির্বাচন হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, শপথ হয়ে গেছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেছে, যে এখন দে আর ইন পাওয়ার। তো সেদিক থেকে সবচেয়ে প্রথম যে চ্যালেঞ্জটা আমি মনে করি সেটা হলো আমাদের একটা এই যে রাষ্ট্রটা বারবার যে আমরা গণতন্ত্র থেকে ফিরে অন্য জায়গায় চলে যাই, অনির্বাচিত সরকার, এটার একটাই কারণ, সেটা হলো ভূ রাজনৈতিক পরিবেশের আমরা একটা চাপে থাকি। অর্থাৎ এই জায়গাটায় বিএনপিকে প্রথম চ্যালেঞ্জটা খুব সতর্কভাবে নিতে হবে যে আমাদের এখানে 3টি পরাশক্তির 3 ধরনের ইচ্ছা আছে। অর্থাৎ সেই জায়গাটায় খুব সতর্কভাবে আমরা যেন বাংলাদেশেই থাকি এবং যার যতটুকু সহযোগিতা তার কাছ থেকে নেই। কোনো পরাশক্তির দিকে যদি আমরা একটু হেলে যাই তাহলে কিন্তু আমরা আপনার যতই আপনার যেই কিছু করতে চান না কেন আলটিমেটলি সেটা সাকসেস হবে না। কারণ প্রত্যেকটা পরাশক্তিরই কিন্তু এক এক ধরনের ক্ষমতা আছে। কারো কারো ক্ষমতা আছে অর্থনৈতিকভাবে আপনাকে দুর্বল করে দেওয়া, কারো কারো আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ড্যামেজ করে দেওয়া, কারো কারো আছে আন্তর্জাতিকভাবে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলা। অতএব আমার মনে হয় যে আমাদের যে পররাষ্ট্রনীতি সেইটি আগে যেটা ছিল
যে সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, কারোর সম্পর্কে আপনার শত্রুতা নয়। এবং এই বন্ধুত্বপূর্ণর ক্ষেত্রেও খুব সতর্ক থাকা বর্তমান সরকার, যে আমার পরাশক্তি যে তিনটা আছে তার সঙ্গে যেন কেউ যেন বুঝতে না পারে যে আমার অন্যদিকে আমি হেলে গিয়েছি। এই জায়গাটা খুব সতর্কভাবে নেওয়া দরকার। কারণ নাইলে বাস্তবতাটা যেটা হবে সেটা হলো, ধরেন আমরা একটা পক্ষের দিকে চলে গেলাম, তার ইনভেস্টমেন্ট বেশি আসলো, তাকে আমি বেশি সুযোগ সুবিধা দিলাম, এবং অন্য পরাশক্তির মনে একটা ধারণা জমলো, সে মনে ওদিকে হেলে গেছে। সাপোজ ধরেন একটা দেশের প্রতি হেলে গেছি, তাহলে অন্য দুজনে কিন্তু ষড়যন্ত্র শুরু করবে। সেটা কিন্তু আমার 2/3 মেজরিটি দিয়ে আমি রক্ষা করতে পারবো না। অতএব সেটা কিন্তু একটা বড় ডেঞ্জার। অতএব সেই দিক থেকে আমি প্রথমত মনে করি সরকারকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত নিরপেক্ষ এবং একটা স্টেবল জায়গায়, ঠিক মিডল স্টেজে দাঁড়িয়ে যদি সে পররাষ্ট্র নীতিটা হ্যান্ডেল করতে পারে, তাহলে সেটি হবে তাদের একটা সবচেয়ে বড় বিজয়। এবং আর একটা এরপরে আমি দ্বিতীয় যেটা যাব সেটা হলো যে প্রথম থেকেই সরকারকে অনিয়মের যে জায়গাটা সেটাকে একদম জিরো টলারেন্স, অর্থাৎ যেদিন যেটা অনিয়ম হবে সেদিন সেটাকেই প্রতিহত করা। কারণ আপনি জানেন যে অনিয়ম, অন্যায়, দুর্নীতি এবং আপনার যত কিছু আছে সেগুলো কিন্তু এই আস্তে আস্তে যখন একটু একটু হয় আর কি, যখন একটু একটু হয় সেটাই কিন্তু বিন্দু বিন্দু শুরু হলেও সেটা কিন্তু একসময় সমুদ্রের মধ্যে যায়, যদি এটা চেক অ্যান্ড ব্যালেন্স না হয়। সেজন্য আপনি দেখেন আমাদের এখানে যখন মব প্রথম শুরু হলো, সেই প্রথম মবটা যদি সরকার বন্ধ করত, তাহলে কিন্তু মবে এই সারা দেশ ছেয়ে যেত না, এবং মবের কারণে কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হতো না। মানুষের কালচারের মধ্যে যে মব ঢুকে গেছে সেটা কিন্তু পরিবর্তন হতো। অর্থাৎ আজকেও আমি মনে করি যে প্রথম থেকেই যে কোনো অনিয়ম বিএনপির যে কোনো জায়গায় উত্থাপিত হোক না কেন, সেটিকে বিএনপির পক্ষ থেকে হ্যান্ডেল করা এবং এই অনিয়মটাকে সে স্টপ করা, এবং যাতে তার মধ্যে যারা জড়িত আছে সেগুলোকে তার বন্ধ করা। তৃতীয়ত আমি বলবো যে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো রকম ইমোশন বা জোয়ারে ঘা ভাসায় না দেখা। কারণ আপনি জানেন যে এত বড় একটা বিজয়, এর মধ্যে কিন্তু আপনার অনেক স্রোত আসবে, অনেক লোকজন উৎসাহী, অতি উৎসাহী লোকজন আসবে, দেখবেন আপনার সামনে সামনে আগিয়ে মিছিল করতেছে, জিন্দাবাদ দিতেছে, এবং সেখানে কিন্তু তারা ডিসিপ্লিনও মানবে না। সেক্ষেত্রে সিকিউরিটি বলেন বা অন্য ক্ষেত্রে অড দেখা যাবে, এবং দেখা যাবে অন্যকে অখুশি করা হচ্ছে। অতএব সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি দলকে জোয়ার এবং ইমোশন দুটাকে খুব হ্যান্ডেল করতে হবে, যে কোনোভাবে যাতে ইমোশন এবং জোয়ারের মাধ্যমে কোনো কর্মকাণ্ড বা কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে তারা জড়িয়ে না পড়েন। চতুর্থত বলবো আমি যে রাজনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষ আচরণ। কারণ আপনি জানেন যে রাজনৈতিক ক্ষেত্রে যখনই নিপীড়ন হয় তখনই কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে একটা বিপরীতধর্মী চিন্তা চলে আসে, যেটা আমরা আগের সরকারের সময় দেখেছি যে নিপীড়ন হতে হতে কিন্তু সমাজ একসময় কিন্তু আওয়ামী লীগ সমর্থিত লোকজনও কিন্তু সরকারের কর্মসূচির উপরে তারা অনীহা প্রকাশ করেছেন এবং তারা অখুশি হয়েছেন। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, দেখেছি, শুনেছি, কথা বলেছেন। কারণ আপনার এই যে রাজনৈতিকভাবে যে আচরণ, সেটি যারা বিরোধী দলে আছেন বা অন্যান্য রাজনৈতিক দল আছেন, সেই দলগুলোর সঙ্গে যদি নিরপেক্ষ আচরণ করা যায় এবং রাজনৈতিক অধিকারগুলো তার যেটা আছে সেটি যদি দেয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ওটি বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সেটা হলো তখন সমস্ত মানুষ দেখবে গণতন্ত্রের যে মূল চর্চা, যে তখন মনে করবে যে না, আগে যাই মনে করি না করি কেন। অনেকে তো বলেছে যে বিএনপির ব্যাপারে অনেক বড় ক্যাম্পেইন ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায়, যে বিএনপি এসেই কি কি করবে। কাজে সেই জিনিসগুলো কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যে ক্যাম্পেইনগুলো হয়েছে ওই ক্যাম্পেইনগুলো কিন্তু কোটি কোটি মানুষের মাথার মধ্যে আছে যে বিএনপি এসে কি করবে। বিশেষ করে তার বিরোধী দল যারা একটা গোষ্ঠী আছে আপনার, যারা নাকি সোশ্যাল মিডিয়া লিড করে, সেখানে কিন্তু তারা বড় বড় অনেক বাজে ক্যাম্পেইন করেছে, যেগুলো মানুষ শুনেছে, দেখেছে। এবং সেগুলো মাথায় রাখতে হবে বিএনপিকে, যে রাজনৈতিক ক্ষেত্রে এই আচরণ যদি নিরপেক্ষভাবে এবং গণতান্ত্রিকভাবে করা না হয়, তাহলে ওই জিনিসগুলো কিন্তু ওদের মাথায় আস্তে আস্তে দাগ দিয়ে উঠবে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। পঞ্চমত হলো দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ। আপনি জানেন যে এই যে দেখেছেন মনে হয় কালকে যে থানার ওসিকে কিভাবে ধমক দিয়েছে, তাই না? যেটা অন্তর্বর্তীকালীন সময় ছিল। আসামি ধরলো, এই যে ধানমন্ডি থানায় একজনকে ধরলো, তাকে নিয়ে ছাড়াই নিয়ে চলে গেল। আর এক জায়গায় আরেকজনকে ধরলো, সেখানে আইনমন্ত্রী বলে দিলেন, আইন উপদেষ্টা বলে দিলেন বিকালের মধ্যে বিচার হয়ে যাবে, আর সাথে রাত্রে কোর্ট বসিয়ে বিচার করে দিলেন। ন্যায় বিচার পরিপন্থী হয়েছে এগুলো। তো সেগুলোর ব্যাপারে দেখতে হবে বিএনপির নিশ্চয়ই অনেক কর্মী আছে, সব কর্মী যে আপনার ক্যাডার ভিত্তিক তা কিন্তু না, সাপোর্টার, অনেক সময় অনেক ইমোশনে অনেক কিছু করে। কিন্তু জামাতে ইসলাম যেমন একটা দল, সেখানে আপনার দলীয় নির্দেশনা একদম মাথা থেকে গোড়া পর্যন্ত সবাই মানে, কিন্তু বিএনপির কিন্তু সেটা না, আওয়ামী লীগের কিন্তু সেটা না, অন্য দল সেটা না। অতএব সেক্ষেত্রে বিএনপির অনেক কর্মীরা যারা নাকি ইমোশনাল হয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা দেখাতে যাবে বা এই ধরনের কর্মকাণ্ড করতে যাবে, থানার ওসিকে ইয়ে করলো, বা এক সময় আপনার মনে হয় যে আওয়ামী লীগের নির্বাচনের সময় বরিশালের কোনো এক ইয়েতে যেন
থানার ওসি সাহেব স্লোগান দিয়ে এসেছিল আপনার নৌকার স্লোগান, তাই না? তখন এটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল, কিন্তু মানে এমন একটা পরিবেশ। এই যে অতি উৎসাহী লোকজন, সেইগুলোতে আপনার দলীয় কর্মীদের মধ্যে যারা এরকম বিশৃঙ্খল কর্মকাণ্ড করবে বিগিনিং থেকে, হয়তো 5,000 10,000 লোক বিএনপির চলে গেলে কিছু আসে যায় না, এবং তাদেরকে বহিষ্কার করলে করলে এটা একটা মেসেজ হবে যে তখন এটা ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়াবে না। কারণ বাংলাদেশে কিন্তু আমাদের ওয়েদারটাও যেমন ভাইরাস বাহন করার খুব ভালো জায়গা। আপনি দেখবেন যে ভাইরাস হলে কিন্তু প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ে, এবং আমাদের রাজনৈতিক জায়গাটাও এরকম, জনগণের ক্যারেক্টারও এরকম। একটা জিনিস যদি দেখে ফেলে, যদি দেখা যায় এটা কিছু হচ্ছে না, ওইটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। অতএব সেই ক্ষেত্রে বিএনপিকে সেই দলীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অত্যন্ত কঠিনভাবে আপনার দৃষ্টি দিতে হবে আমি মনে করি। এবং আরেকটা জিনিস যেটা কথা, সেটা হলো যে আপনার এই যে বিভিন্ন প্রতারক আছে যারা নাকি রাজনৈতিক দলের ক্ষমতা ব্যবহার করে প্রতারণা করতে চাইবে এবং প্রশাসনের উপরে প্রভাব খাটাতে চাবে, সেই জায়গাগুলো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর প্রশাসনের উপরে একটা যে নির্দেশনা, সেটা হলো দেখেন, প্রশাসন কিন্তু আমরা আগে বলেছি যে গত সরকারের একটা ব্রাঞ্চ হয়ে গেছিল। তো প্রশাসনের উপরে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে যে প্রশাসন হলো একটা তৃতীয় পক্ষ, সরকার একটা পক্ষ, প্রশাসন হলো সরকারের পলিসি মেনটেন করবে, চালাবে তারা, কিন্তু প্রশাসনটা থাকতে হবে নিরপেক্ষ। ওই প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, ওর রেজাল্টটা কিন্তু এই সরকারে পায়। প্রশাসনের বিষয়টিতে যেহেতু আসলেন, আমি একটু মজলিল মোর্শেদ আপনাকে মানে এখান থেকে আবার একটু আলোচনা শুরু করতে চাই। সেটি হলো যে প্রশাসনের রদবদলের কথাও অনেক সময় বলা হয়েছিল, বা এ ধরনের দাবিও তোলা হয়েছিল। বারবার বলা হয়েছিল যে প্রশাসনকে, মানে আগের প্রশাসনকে রেখে নতুনভাবে পরিবর্তন সম্ভব নয়। এই সরকারের আমলে কি এসে এরকম কোনো কিছু হবে? মানে প্রশাসনে যারা অনেক দিন ধরে আছে, সেখানে কি কোনো ধরনের পরিবর্তন হবে, বা পরিবর্তন ছাড়া সেটিকে সেই সংকটটা কাটানো সম্ভব কিনা, কি মনে হয়? দেখুন, এটি প্রশাসন যদি কথা বলতে হয়, তাহলে আপনাকে প্রশাসনকে জানতে হবে। আপনার প্রশাসনকে না জেনে যদি কথা বলেন, ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। প্রশাসনকে জানতে হবে, প্রশাসনের সঙ্গে প্রশাসনের ক্যারেক্টারটা কী, এবং প্রশাসনের আপনি একটু চিন্তা করেন তো, 5ই আগস্টের পরে 8ই আগস্ট ওত নিল, যে ক্যাবিনেট সেক্রেটারি ছিল সে ছিল আওয়ামী লীগের, একদম আওয়ামী লীগ সমর্থিত ক্যাবিনেট সেক্রেটারি। 1 মাস সার্ভিস দিয়েছে, একটা পদস্খলন বা একটা বিচ্যুতি কি পেয়েছেন আপনি? পান নাই। তাহলে আপনি কিভাবে বলবেন? কারণ ওই লোকটাও আওয়ামী লীগ হয়েছিল এই কারণে, প্রশাসন অনেকেই আওয়ামী লীগ এই কারণে হয়েছিল, কারণ ওইখানে একটা সিনারি এমন হয়েছিল যে আওয়ামী লীগের না হলে পরে তার চাকরি রক্ষা করা, প্রমোশন রক্ষা করা, পদ পদবি পাওয়া, এটা একটু ডিফিকাল্ট ছিল। অর্থাৎ আপনি যদি নিরপেক্ষ পজিশন রাখেন, তাহলে সেক্ষেত্রে যে প্রশাসন আছে, এই প্রশাসনের একদম সরকারি মানে ক্যাডার, ধরেন একদম সরকার, ওর মনের যে সরকার, ও যে দল করে সেই দলেরটাই ও সেইভাবে কাজ করবে, সেটা আপনি পাবেন 10%। আর 90%-এর মধ্যে তারা হইল ওই যে সরকার যখন থাকে, সরকার যদি চায় প্রশাসনকে তার দিকে হেলানোর জন্য, সেই হেলে যায় তারা। কিন্তু আজকে দেখেন, এই যে নির্বাচন হলো, আপনি বলেছেন যে প্রশাসনের এই সমস্ত ডিসি দিয়া কোনো নির্বাচন হবে না, তারা নির্বাচন গন্ডগোল করবে, করবে। একটা লোকও করে নাই তো। কারণ হলো সরকার যেটা চায় প্রশাসনও তাই চায়। কেন? ওরা ওই প্রশাসনে যারা ঢুকেছে তারা জানে যে তার আর জীবনে কোনো অল্টারনেটিভ নাই। কারণ আমি ধরুন আইন পেশা আছি, আমার কিন্তু আইনজীবী হিসাবে আমি থাকবো, কিন্তু ওর কিন্তু চাকরি ছাড়া অন্য কোনো সুযোগ আর কিছু নাই। কাজে সে সবসময় চায়, এবং তার ট্রেনিংও আছে, যে চাকরি করতে গেলে চাকরির যে বিধান নিয়ম কানুন, সেটার বাইরে সে যাবে না। যদি দেখে ওই যে জোয়ার আসছে, যে গেলে কিছু হয় না, তখনই মাত্র যাবে। কাজে আমি মনে করি যে প্রশাসনকে যারা চিনবেন, জানবেন, ক্যারেক্টারটা যদি বুঝতে চান, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, 2-4 জন আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু মেসিভ আকারে যদি চিন্তা করেন যে প্রশাসনকে ঢেলে একদম ফেলে দিয়ে একটা নতুন প্রশাসন আনবেন, সেক্ষেত্রে অভিজ্ঞতার অভাব হবে আপনার, এবং সেক্ষেত্রে আর একটা চ্যালেঞ্জের সমস্যা হবে। সেটা হলো আপনি যে প্রশাসন নিলেন, সেই প্রশাসন ভবিষ্যৎ আবার কেউ 10-20 বছর আসলে তারা তখন তাকে চ্যালেঞ্জ গ্রহণ করবে না। তখন এই পরিবর্তনের মধ্য দিয়ে তখন এই প্রশাসনের যে ইন্টিগ্রিটি, প্রশাসনের যে এক ধারায় কাজ করার একটা চিন্তা চেতনা সবসময়, সেটি কিন্তু আপনার ভেঙে চুরমার হয়ে যাবে। অর্থাৎ প্রশাসন তখন মুখ থুবড়ে পড়বে। তা আমার ব্যক্তিগত ধারণা, এটা বিবেচনা করতে পারে বিএনপি, যে আপনি যদি মনে করেন যে প্রশাসনের মধ্যে ক্যাডার ভিত্তিক ইতিমধ্যে থাকার কথা না, কারণ হাজার হাজার মানুষকে তো অপসারণ করা হয়েছে, কিন্তু প্রশাসনেরকে আপনি নির্দেশনাই যদি দেন যে এখানে কিন্তু আপনি ভাই, আপনি যে দলই ভোট দেন না কেন, ইভেন আপনি জামাত ইসলামরে ভোট দেন, কোনো অসুবিধা নেই, রাজনৈতিক আপনি ভোট দেন, কিন্তু আপনি যখন প্রশাসনে কাজ করবেন, এই যে গভর্নমেন্ট সার্ভিস অর্ডার রুল আইন আছে 2018, এই 18-র
অধীনে আপনাকে কাজ করতে হবে। এর যদি কোনো ব্যতিক্রম হয় আমি আপনাকে কিন্তু কোনো রেহাই দেব না, এবং এর বাইরে আপনি কোনো কাজ করবেন না। এই নির্দেশনা যদি সরকার প্রধানের পক্ষ থেকে আসে এবং এটা যদি তারা 2 মাস প্র্যাকটিস করে, আপনি দেখবেন এই প্রশাসন অনেক বেটার করবে, সেখানে ওই দলীয় ভিত্তিটা আসবে না। কারণ কেন আসবে না? ওই যে আগেই আপনাকে যে কথাটা বললাম, ওদের রুটি রোজগার সব এখানে। অতএব এখানে আপনি যদি তাকে সুযোগ দেন যে তোমরা যদি বিএনপির সঙ্গে হেলে না আসো তাহলে কেউ চাকরি থাকবে না, তাহলে দেখবেন উইদিন 2 মান্থস প্রশাসনের 90% সব বিএনপি হয়ে যাবে। আবার যদি আপনি নিরপেক্ষভাবে বলেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবেন, ওই নিরপেক্ষ কাজ করলে ওইটাই গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট বলে যারা ক্ষমতা থাকে তাদের প্লাস পয়েন্ট। কারণ আপনি যদি প্রশাসনকে হেলে আপনার পক্ষে আনেন, এটা আপনার পক্ষে যাবে না। এটা গত সরকার থেকে আপনি সরকারের মতামতের উপর বা সরকারের নিরপেক্ষতার উপরই প্রশাসনের নিরপেক্ষতা নির্ভর করে। আমরা যদি এক বাক্যে বলতে চাই। একটা বিরতির পরে এসে আলোচনায় ফিরি। দর্শক, একটা বিরতি নেই, দেশ সম্প্রতিকে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রত্যাশা বাস্তবতা নিয়ে কথা বলছিলাম অ্যাডভোকেট মনজিল মোরশেদের সাথে। আলোচনায় ফিরতে চাই। জনাব মনজিল মোরশেদ, যে বিষয়টি আমরা দেখেছি যে নির্বাচনকালীন সময় এবং বিভিন্ন প্রচারণায় বিএনপির প্রতিপক্ষ যারা ছিল তারা বিএনপির মানে বিএনপির ওপরে একটা অভিযোগ, বড় ধরনের অভিযোগ, চাঁদাবাজি, এবং আমরা চাঁদাবাজির দল হিসেবেই তাদের সেই প্রচারণার মূল আকর্ষণের জায়গাটা ছিল। এখন সেই সাথে যুক্ত হয়েছে বিএনপির যখন ক্ষমতায় ছিল বা শাসনামলে সে সময় দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল। এই দুটি অভিযোগকে মাথায় নিয়ে বা এই অভিযোগকে সাথে করে বিএনপি একটা নতুন যাত্রা শুরু করেছে। প্রথমেই আপনি যেটা বলছিলেন যে দলীয় লোকজনকে নিয়ন্ত্রণ করা বা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা, এই চাঁদাবাজি এবং দুর্নীতি, এই বিষয় দুটির ক্ষেত্রে ওপর মহল থেকে, দলের ওপর মহল থেকে নানা ধরনের নির্দেশনা থাকলেও একেবারে তৃণমূল পর্যায়ে সেই নির্দেশনাটি কিভাবে পৌঁছায়, মানে পৌঁছায় কিনা। কারণ আমরা দেখি যে তৃণমূল পর্যায়ে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল কিন্তু এই ধরনের দুর্নীতি কিংবা এই ধরনের বিভিন্ন দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আপনি কি মনে করেন মনজিল মোরশেদ? ধন্যবাদ আপনাকে। দেখুন, অবশ্যই যে কোনো মানুষ তার অতীত নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ আছে, এবং মানুষ কিন্তু পরিবর্তনশীল, এটাও আমরা জানি। এখন গত নির্বাচনের সময় যখন শুরু হলো এই কথাটা, নিশ্চয়ই বিএনপির বহু লোকজন একদম গ্রাম লেভেল পর্যন্ত তারা বিভিন্ন নির্যাতন, চাঁদাবাজি অনেক কিছু করেছে, এবং তার কারণে কিন্তু এটি একটা এই ক্যাম্পেইনটা তৈরি করার জন্য সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু সরকারের যে মেকানিজম সেটা কিন্তু ব্যবহার করে নাই। কারণ আপনার সরকার যদি যেখানেই চাঁদাবাজি হয়েছে, যেখানেই নির্মমতা হয়েছে, ওই ধরেন বাড়ির মাস্টার সব বিষ দিয়ে মেরে দিল, গাছ কেটে ফেললো, দোকান দখল করে ফেললো, তো ওই লোকাল প্রশাসন যদি সরকারের নির্দেশনা থাকতো যে ব্যবস্থা নাও, ওই ব্যবস্থা নিলে কিন্তু ওটা রিসিপ্রোকাল, ওটা কিন্তু ঘুরে আসতো। অর্থাৎ 10,000 ঘটনা ঘটলে ওইটা আস্তে আস্তে কমে 1,000 চলে আসতো। কিন্তু সেটা কিন্তু সরকার করে না, কারণ ওই সরকারের সহযোগীরাই একটা মডেল করে রেখেছে যে কাজগুলো করবে আমরা এটা নির্বাচনে ব্যবহার করব, যে নির্বাচনী বিএনপি এইগুলো কাজগুলো করেছে। এটা একটা খুব বাস্তবতা কথা। এই হলো একটা জিনিস। আর সেকেন্ড হলো আর একটা, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের পরে এখন যেটা আসছে সেটা হলো যে অবশ্যই তাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। কারণ আপনি কিন্তু ভোট কিন্তু শুধু এবারের জন্য না, ক্ষমতাটা কিন্তু আপনার বারবারই কিন্তু রাজনৈতিক দলের ক্ষমতায় আসতে হবে, তাই না? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি একজনে হবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু বিএনপি তো বা যে কোনো রাজনৈতিক দল 5 বার ক্ষমতায় আসতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জনগণের মতামত ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা মানে আমরা যদি ধরে নেই আর কি, তাহলে সেক্ষেত্রে জনগণের মতামত পক্ষে থাকার জন্য যে কাজটা করা সেটা হলো আপনি যে দুর্নীতি করেন না সেটা আপনাকে প্রমাণ করতে হবে, আপনার কর্মীরা যে চাঁদাবাজি করে না এটা আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? যে ক্যাম্পেইনটা আছে একটু আগে আমি বললাম, ওই ক্যাম্পেইনগুলো করে তারা কিছু লোকের কিন্তু ভোট যে নেয় তা কিন্তু না। আমাদের সুইং ভোট থাকে না, নাহলে জামাত ইসলাম এত ভোট কোত্থেকে ভালো বলেন? এই যে 2025-এর আগে জামাত ইসলামের এত ভোট ছিল না। এখন হ্যাঁ, ইয়াংরা আসছে অনেকে আসছে, সেগুলো ঠিক আছে, কিন্তু সুইং ভোটও আমরা তো টেলিভিশনে শুনেছি বা আমরা গ্রাম লেভেলেও বিভিন্ন কথাবার্তা হয় ক্লায়েন্টদের সঙ্গে,
সুইং বোর্ড 2-4টা তারা পেয়েছে। কেন পেয়েছে? ওই যে ক্যাম্পেইনের কারণে। তা ঠিক আছে, বা দেখি তারা কি করে, ভালো করে কিনা। তো এখন এই যে দুটো অভিযোগের নিয়ে তারা ক্ষমতায় আসলেন, এখন তারা যদি মনে করেন এই অভিযোগ শুনেও 2/3 মেজরিটি আমাকে দিয়েছে, কাজে ওইটা আমাদের ইগনোর করতে হবে, আমার মনে হয় সেটা ভালো পলিসি হবে না। কেন পলিসি হবে না? কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনার সবই কিন্তু নোটেড, সবই দেখে তারা করে কি করে, এবং ফলাফল কিন্তু এক সময় তারা দেয়। ধরেন এই যে আপনার ইয়ের কথা হলো, আমাদের যে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, উনাকে যখন আনলো দেখেন কত পার্সেন্ট লোক, প্রায় 70% লোক আমি দেখেছি যে সাপোর্ট করেছে। কিন্তু উনি যে ব্যর্থতার পরিচয় দিলেন, ওই যখন গেলেন ওনার 30% সমর্থনও ছিল কিনা আমার সন্দেহ। যদি এটা আমি জরিপে বলি না, আমার একটা ধারণা, আমার আশেপাশ থেকে আমি ধারণা করতেছি। তো এত বড় একটা লোক, এত একটা আপনার পদক পাওয়া লোক, যাকে আমরা খুব প্রত্যাশা করেছিলাম, কিন্তু করতে পারলো না। কেন? প্রশাসনিক ব্যর্থতা বা তার বায়াসনেস, বা তার নিশ্চয়ই কোনো ইচ্ছা, অন্যরকম ইচ্ছা ছিল, সেই রকম যে কোনো রকম। কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল, সে তো আর ডক্টর ইউনূস সাহেবের মতো ওয়ান টাইমের জন্য না, ওয়ান টাইম গ্লাস না, তাই না? অর্থাৎ বিএনপি কিন্তু রাজনীতি করতে গেলে, আজকে ধরেন বিএনপির যারা অনেক বয়স্ক নেতা আছেন, তারা 5 বছর পরে থাকবেন না, কিন্তু বিএনপির আজকে যে কর্মী আছে 25 বছর বয়স, সে তো 25 বছর পরেও রাজনীতি করবে, তাই না? এই যেমন আজকে যে এই রাজনৈতিক দলের উপর যদি একটা ট্যাগ আসে, রাজনৈতিক দলের উপর যদি একটা দুর্নাম হয়, সেটা কভার করতে কিন্তু সময় লাগে। তো সেই জন্য এই যে অভিযোগগুলো তারা করেছেন, তো বিএনপিকে সবসময় মাথা রাখতে হবে, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে রাখলেই হবে না, ওই উপজেলায় কি হচ্ছে সেটাও তাদের মনিটরিং করতে হবে। আমার তো মনে হয় তাদের একটা ইন্টারনালি বা যে কোনোভাবে জেলা লেভেলে হোক বা কেন্দ্রীয়ভাবে একটা, এই ক্ষমতা তো সবাই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বহু দেওয়া হয়েছে। আমার মনে হয় যে বিএনপির কর্মীদের এই সমস্ত কর্মকাণ্ড মনিটরিং করার জন্য তাদের একটা আলাদা সেল থাকা উচিত। কারণ এমনিতে তো আপনার সব খবর পাবেন না, সব খবর পত্রিকায়ও দিবে না, পত্রিকার সাংবাদিকও দেখবেন অনেক সময় ম্যানেজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার মনিটরিং টিম তাদের থাকা উচিত, যাতে প্রত্যেকটা জিনিস তারা নোট করতে পারে, খবর নিতে পারে এবং ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থাটা যদি বিএনপি চালু করতে পারে, তো যারা এই ক্যাম্পেইনটা করেছিল যে 2001 সালে তো তারা এসে কি দুর্নীতি করছে দেখেন, তো এই ভবিষ্যতে কি হবে, আগামী নির্বাচনে কিন্তু তারা ওই তাদের যে জবাব, সেইটা আবার উল্টা তখন বিএনপি দিতে পারবে। হ্যাঁ, আমাদের তো বলছিলে আমরা নাকি অনেক দুর্নীতিবাজ, 2026 সাল থেকে আমরা চালাইলাম, আমরা তো দেখো আমাদের দুর্নীতি কোথায় আছে। তো এই যে এগুলো রাজনীতিতে থাকতে হবে, এবং এখানে বড় পরিবর্তনটা তো আসলে তো মূলত আমাদের দেশে এই জাতীয় দলগুলো, এক্সেপ্ট জামাত ইসলাম, অন্য কমিউনিস্ট পার্টি, দুইটা দল বাদে অন্যান্য দলে কিন্তু যিনি নেতা তার উপরে সবকিছু ডিপেন্ড করে। এখন এখানেও তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি অনেক স্মার্টলি হ্যান্ডেলিং করতেছেন আমরা দেখছি, এবং একটা যেহেতু 17 বছর বিদেশে ছিলেন, অর্থাৎ তার মধ্যে নিশ্চয়ই একটা অন্য ধ্যান ধারণা এসছে। অর্থাৎ উনি যে 2001-এর যে থেকে যে পরিবর্তন, সেটা তো দৃশ্যত দেখা যায়, এবং সেই কারণে আলটিমেটলি এই 5 বছর চালানোর ক্ষেত্রে উনি যদি এই দুর্নীতি এবং বিএনপি থেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং একটা ভালো রাজনীতি উপহার দিতে পারে, তাহলে কিন্তু বিএনপির ভবিষ্যতের রাজনীতিটা আমি মনে করি যে আগের চেয়ে আরো অনেক ক্লিয়ার হবে, আরো অনেক সহজ হবে তাদের জন্য। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো আপনার দুটো জিনিস, সেটা আপনার সময় আছে কিনা আমি জানি না। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর অবশ্যই জানবো অ্যাডভোকেট মনজুল মোরশেদ। আমি একটা বিরতি নেই, দেশ সাম্প্রতিকে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রত্যাশা এবং বাস্তবতা নিয়ে কথা বলছিলাম অ্যাডভোকেট মনজুল মোরশেদের সাথে। জনাব মনজুল মোরশেদ, আপনি বিরতিতে যাবার আগে বিএনপির বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো কাটিয়ে ওঠার পরামর্শ দিচ্ছিলেন এবং বলছিলেন যে আসলে বিএনপির ঠিক এই মুহূর্তে কি করা উচিত, তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা উচিত, বা তাদেরকে তাদের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত। আপনি যুক্ত করতে চেয়েছিলেন, নিশ্চয়ই আপনি আপনার বক্তব্য যুক্ত করবেন জনাব মনজুল। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রস্তাবনা ও বাস্তবতা এর সঙ্গে আরো কয়েকটা বিষয় অ্যাড করতে চাই। সেটা হলো, দেখেন, বড় একটা চ্যালেঞ্জ হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেখানে কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে আর্মি ছিল তারা কিন্তু ব্র্যাকে চলে যাবে, তো থাকবে পুলিশ বাহিনী। তো সেক্ষেত্রে পুলিশ বাহিনীর সক্ষমতা এই জায়গাটায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। কারণ সারা দেশে আপনার পুলিশের মধ্যে যে এই যে তারা যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাদের সাহসটা কম, এগুলোর ব্যাপারে কিন্তু তাদের পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে পুলিশ যে একটা ভায়োলেন্স ঠেকাতে গিয়ে সে যে তার জীবন দিয়ে যে নেমে যাবে,
এবং তার যদি কোনো ক্ষতি হয় সে বিচার পাবে কিনা, ওই শঙ্কা যে তার মধ্যে রয়ে গেছে, এগুলো কিন্তু সরকারকে স্পষ্ট করতে হবে। এবং স্পষ্ট করা এবং ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যদি বলা হয় যে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না, আপনি স্বাধীনভাবে কাজ করেন, আপনাকে আমরা সাপোর্ট দেবো, এইভাবে যদি নির্দেশনা না আসে, তাহলে কিন্তু পুলিশ আবার ঠিক এই একইভাবে আগে যেমন দলীয় ক্যাডার হিসেবে পরিচিত হয়েছিল, এখনও দেখবেন পুলিশের মধ্যে ওই যে প্রমোশন পোস্টিং তো সরকারের কাছে থাকে, অতএব ওগুলো পাওয়ার জন্য এখনও এর মধ্যে আবার অনেকেই দেখবেন যে ওইভাবে তারা এমনভাবে লাইন দিয়ে পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করে ফেলবে যে আলটিমেট দোষটা কিন্তু বিএনপির উপরে ওই কিছুদিন পরেই আসা শুরু করবে। অতএব সেদিক থেকে বড় চ্যালেঞ্জ হলো যে সে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, এই ঘোষণাটা তারা দিয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটি করা এবং কিভাবে করবে সেইভাবে তাদের পরিকল্পনা করে করা দরকার। সবচেয়ে একটা বড় জিনিস দরকার, সেটা হলো যে এই যে মব কালচার যে এটা যে মানুষের মধ্যে আছে, এটা তো ধরেন বন্ধ করার জন্য আমার ব্যক্তিগত একটা প্রস্তাব হলো যে সরকার ইচ্ছা করলে 6 মাস বা 3 মাসের কতগুলো মব হয়েছে সেগুলোর ব্যাপারে একটা কমিশন করে তাদের মধ্যে যদি একটা আইনগত ব্যবস্থা নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এই মব যে ভায়োলেন্স এটি কিন্তু বন্ধ হবে। এছাড়া কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতা থাকতেই দেখবেন যে মব আর একটা হয়ে যাচ্ছে, তো সেইটার থেকে ওই একই ধরনের যে আপনার যে সমালোচনা যেটা অন্তর্বর্তী সরকারকে করেছে, সেটাও কিন্তু আবার তখন বিএনপির উপরে করা হবে যে আপনার সরকারের সময়, কেন একটা গ্রুপ কিন্তু রয়ে গেছে সমালোচনা করার জন্য। অর্থাৎ সেই জায়গাটা সেটি একটা তারা জিনিস করতে পারে। আর একটা হলো যে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে এখনও যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের যে সচিবালয় আসবে, সেটা কিন্তু আরও ধরেন 1 বছর সময় লাগবে, যেহেতু স্ট্রাকচার এখনও কমপ্লিট হয় না। তো এই 1 বছরের মধ্যে বিএনপি সরকারের কাছে একটা প্রত্যাশা থাকবে এবং সেটি হলো বাস্তবতাও সেইটা যে এই রুল অফ লটা যদি তারা ইনশিওর করতে পারেন। কেন এখনও যদি আপনার ধরেন ওই যে আগের মতো যদি আপনার সোনা রেস্ট খালি চলতেই থাকে, যে একটা মামলা থেকে বেরোলো সে আবার একটা মামলা দিতে হবে উইদাউট এনি কজ, তো সেই জায়গাগুলোতে কিন্তু ওই আলটিমেট দুর্নামটা কিন্তু সরকারের উপরই হয়। অর্থাৎ সরকারকে রিয়েলাইজ করতে হবে যে রুল অফ লটা যদি ভালো থাকে তাহলে ওই ক্রেডিটটা আলটিমেটলি সরকারের কাছে যায়, এবং সেইটা যদি তারা বিবেচনা করে এই নিম্ন আদালত থেকে আরম্ভ করে সব জায়গায় যেভাবে আছে সেই জায়গাগুলোতে যদি একটু বিচার নিশ্চিত করা এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করে, সেটা একটা ভালো কাজ হবে। আর একটা জিনিস হলো যে যারা পলিটিক্যাল লিডার আছে, আপনি জানেন যে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা কথার মাধ্যমে কিন্তু একটা দলকে অনেক ক্ষতি করতে পারেন। যেমন আপনি জানেন এখনও আমরা এই বিশেষ করে ইলেকশন কমিশন ওইটা এবার তাদের যে বিজ্ঞাপন সেখানেও ব্যবহার করেছে। আগে আওয়ামী লীগের সময় পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ানে গিয়ে একটা কথা বলেছিলেন, তাই না? ওই কথার কারণে কিন্তু ওইটা এখনও প্রচলিত আছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যা কথা বলবেন সেইখানে যেন তারা এমন একটা নির্দেশনা থাকে যে অহেতুক কথা বলে বিতর্ক সৃষ্টি না করা। কারণ এই যে আমাদের সড়কমন্ত্রী যে একটা কথা বললেন, কথা বলে কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। উনি কি ভাষায় বলেছেন, কি বুঝাতে চেয়েছেন, হ্যাঁ তো উনি অন্যভাবে ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু উনি কিন্তু কোটি কোটি মানুষকে এটা ব্যাখ্যা করতে পারবেন না। অথবা ওই নেগেটিভটা কিন্তু মানুষের মধ্যে চলে আসছে এবং এটা ধরে নেওয়া হয়েছে যে চাঁদার পক্ষে উনি কথা বললেন কিনা। তো এই ধরনের অহেতুক কথা নেতাদেরা যাতে না বলেন সেটাও বিএনপিকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সবচেয়ে বড় একটা জিনিস থাকবে, সেটা হলো আমরা ইন্টেলেকচুয়ালদের মধ্যে অনেক বড় বড় ইন্টেলেকচুয়াল, কিন্তু আমাদের দেশের অনেক ইন্টেলেকচুয়ালরা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করে, সোজা কথা। অর্থাৎ বিদেশিরা যা চায় বিদেশের সঙ্গে তাদের লিঙ্ক থাকে এবং সেই কারণে তারা বিভিন্ন ফান্ডিং পায় এবং তারা সেই কারণে তাদের পারপাজেই কাজ করে, কিন্তু তারা হোয়াইট কলার, বুঝতে পারবেন না, আপনি মনে হবে যে খুব ভদ্রলোক। এবং বিএনপিকে সেটাও সতর্ক থাকতে হবে যে হোয়াইট কালার বুদ্ধিজীবী যারা আসলে বিদেশি গুপ্তচর বিভিন্ন বড় বড় পাওয়ারফুল কান্ট্রির, তারা যেন এই তাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তাদের সঙ্গে বসবে তারা, যেহেতু হোয়াইট কালার ব্যক্তি, তারা তো বসবে, তাদেরকে মনে হবে বিরাট বুদ্ধিজীবী, ভালো বক্তব্য, কিন্তু বক্তব্যগুলো একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে নেওয়া যে তারা কি আসলে বিদেশি শক্তির পক্ষে ব্যাকগ্রাউন্ড থেকে এমন কিছু করছে কিনা যেটা বিএনপির ভবিষ্যতে ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো তাদেরকে সতর্ক থাকতে হবে। আর সার্বিকভাবে আমি বলবো যে একটা সুষ্ঠু রাজনীতি এবং একটা সুশাসন যদি দেয়া যায় এবং সেই ব্যাপারে যদি বিএনপির পক্ষ থেকে কাজ করা হয় এবং সেটা যদি স্ট্রিমলি করা হয়, মানে স্টিম রোলার হাতে নিয়ে, এবং সেটা করতে গেলে একমাত্র প্রধানমন্ত্রী হলো মূল হাতিয়ার, এবং প্রধানমন্ত্রী তার যদি এর ব্যর্থ হয়, উনি প্রয়োগটা উপজেলা লেভেলে উনি করবেন না, উনি প্রয়োগটা করবেন ওনার মন্ত্রী পরিষদের উপরে, ওনার সচিবদের উপরে। এই প্রয়োগটা যদি উনি করেন এবং 2-4টে ইনস্ট্যান্স আসে, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এমনিতে খুব আইন মানতে চায় না, কিন্তু আপনি যদি স্ট্রিক্ট হন, বাংলাদেশের মানুষ বহু আইন মানে। কারণ একজন সাধারণ গ্রামের মানুষ কিছুই বোঝে না,
ও সিঙ্গাপুরে গেলে চকলেট খাই আর চকলেটের ইটা পকেটে রাখে, ডাস্টবিনে গিয়ে ফেলে। আমরাও বাইরে গেলে 1 মাস থাকার পরে আসার পরে ওই চকলেটের ইটা আমরাও প্র্যাকটিস করি, 1 মাস 2 মাস অন্তত পকেটে রাখি, তারপরে আবার ভুলে যাই। কারণ আমার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স, আমাকে আইন মানার জন্য কোনো এনফোর্স করা হচ্ছে না। আইন তো যথেষ্ট আছে। অর্থাৎ এইটা যদি করা হয় বাংলাদেশের মানুষের জন্য, যে আপনি যা আইন আছে আইনটাকে আপনি এনফোর্স করেন, এতে বাংলাদেশের মানুষ এটা অভ্যাস হয়ে যাবে। এবং দেখবেন আইন এনফোর্স করার পরে আমার অভ্যাসটা যদি ভালো হয়ে যায়, তাহলে সরকারের তেমন কিছু আর করতে হয় না। রাষ্ট্র পরিচালনার জন্য তারা যতটুকু নির্দেশনা দেবেন, অল্প অল্প নির্দেশনায় দেখবেন অনেক কাজ হয়ে যাচ্ছে। অতএব এই ব্যাপারে খুব সতর্কভাবে ইন্টেলেকচুয়ালি যদি বিএনপি এটা হ্যান্ডেল করতে পারে, এবং তারা যদি সেটা আগামী 6 মাসের মধ্যে অন্তত দৃশ্যমান কিছু জনগণকে বুঝাতে পারে যে না, বিএনপি কিন্তু আগের মতো না, এটা কিন্তু অন্যভাবে ভালোভাবে কাজ করছে, এই ফ্লোটা যদি অন্য তুলে দিতে পারে, তাহলে সেটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সেটাই হবে বিএনপির সেই নতুন ধরনের রাজনীতি, এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ অ্যাডভোকেট মনজুল মোরশেদ। আমরা নিশ্চয়ই আরো অন্য কোনো পর্বে আরো বিস্তারিত অনেক আলোচনা করব, এবং সরকারের কর্মপরিকল্পনা 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে তার পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রত্যাশা এবং বাস্তবতা কতটুকু মিলল আমাদের। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আর সেই সাথে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।